আমাদের সাথে আছেন স্টুডিওতে, যার সাথে আগেও আপনাদের একবার আলাপ করিয়ে দিয়েছিলাম, আজ আরও একবার প্রাউডলি প্রেজেন্ট করতে চাই। সৈয়দা সাইমা আহমেদ আছেন আমাদের সাথে, যিনি কাউন্সিলর ও ক্যাবিনেট সদস্য, রেড ব্রিজ কাউন্সিল, লন্ডন, ইউকে। আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে এবং শুভ সকাল। কেমন আছেন আপনি? শুভ সকাল আপনাদের সবাইকে। ঢাকায় যখন থাকেন তখন সকালটা কিভাবে শুরু হয়? ঢাকার সকালটা আসলে অনেক সরব থাকে, বাসা ভর্তি মানুষ থাকেন, প্রিয়জনেরা থাকেন, এই যে তোড়জোড়টা, নাস্তা বানানোর একটা তোড়জোড় থাকে, সবার আজানটা অনেক জোরে শুনতে পাই, যেটা খুব মিস করি। সকালের আমন্ত্রণটা আসলে অন্যরকম থাকে, সবাইকে নিয়ে হয়, সেটা খুব ভালো লাগে। সৈয়দা সাইমা, খুব স্বাভাবিকভাবেই আজকের সকালটা লন্ডনের সকালের মতো ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে দিন শুরু করেছেন, একটা জায়গায় কেমন। তারপরে যদি একটু ঘুরে ফিরে আপনার রাজনৈতিক বিচরণের জায়গায় আসি, এবং সেই সাথে বিফোর বিকামিং এ পলিটিশিয়ান ইউ হ্যাভ বিন আ সোশ্যাল ওয়ার্কার। আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন প্রচুর, এবং সোশ্যাল কেয়ারে কাজ করেছেন, এবং সোশ্যাল ক্রাইসিসগুলো আপনি স্পষ্টত দেখেছেন। সেই বিবেচনায় বাংলাদেশ যেই ট্রানজিশনাল সময়টা দিয়ে যাচ্ছে, এই বিশ্লেষণটা যদি একটু আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ জুবায়ের। দূরে থাকলেও বাংলাদেশকে আসলে অনেক বেশি আমরা পর্যবেক্ষণ করি, এবং আমরা যে জায়গায় রিপ্রেজেন্ট করি সেটা ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্স বরোজ ইন দ্য কান্ট্রি। সো এখানে সব ধরনের ভাষাভাষীর মানুষ রয়েছেন, বিশেষ করে বাংলাদেশিরা এখন অনেক, তারা ইউরোপ থেকে এসেছেন, আসার কারণে আমার এলাকায় মূলত তারা আসছেন এবং বসবাস করছেন। এই কারণে বাংলাদেশ আসলে আমাদের থেকে কখনোই খুব বেশি দূরে নয়। এই পুরো সময়টি জুড়ে আমাদের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করেছে, আমরা অনিশ্চিত বোধ করেছি, এবং আমাদের কাছে মনে হয়েছে যে যে যাত্রাটা শুরু হয়েছে সেটা আসলে কোথায় গিয়ে ঠেকবে। কারণ অনেকেই একটা দীর্ঘ সময় আমরা যেমন আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি, সেটা আমার জন্য খুব আশঙ্কার কথা ছিল। কারণ আমরা আমাদের বয়স্কজনদের এখানে রেখে গেছি, আমাদের আত্মীয় স্বজনরা রয়েছেন, আমাদের নিকটজন রয়েছেন, ওভারঅল আমাদের যে বন্ধু বান্ধবরাও রয়েছেন, ইভেন তারা তো বিভিন্ন উল্লেখযোগ্য জায়গায় রয়েছেন, এবং তাদের নিরাপত্তা নিয়েও আমার কাছে আমরা খুব আশঙ্কার মধ্যে দিন যাপন করেছি। তো এটা হচ্ছে এক ধরনের আশঙ্কার কথা। আমি তো আশাবাদী মানুষ, আশার যে জায়গা থেকে আমি দেখেছি সেটা আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তনটা জরুরি ছিল। এখন স্বাভাবিক পরিবর্তনের যাত্রা যখন ব্যাহত হয়, সেক্ষেত্রে তো এই ধরনের কিছু অভ্যুত্থানের প্রয়োজন হয়, কিছু বিপ্লবের প্রয়োজন হয়, জাগরণের প্রয়োজন হয়। সেটি আমি আমার তরুণ প্রজন্মের মাধ্যমে যখন দেখেছি যে দাবি এসেছে, সেই দাবিটি কিভাবে পূরণ করা হয়েছে হয়নি সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, সে জায়গায় যাচ্ছি না। কিন্তু আমি মনে করছি যে এটা আসার কথা, যে এখনো মানুষ ঘুরে দাঁড়ায়, এখনো মানুষ পরিবর্তন চায়, এবং নেতৃত্ব জায়গা থেকে সেটি অনুধাবন যদি সবাই না করতে পারে, সেটা যে সরকারই হোক, যে কোনো পর্যায়ে হোক, তখন কিন্তু আবার মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আমি এই জায়গায় একটা প্রশ্ন করতেছি, যেহেতু আপনার ওখানে পলিটিক্সের সাথে খুব ক্লোজলি যেহেতু কাজ করা হচ্ছে, আমাদের এই দুটো দেশের যদি আমি পলিটিক্যাল সিনারিওকে একটু কম্পেয়ার করতে বলি, আসলে কি কি বিষয় আমাদের ড্রাস্টিক্যালি চেঞ্জ করা উচিত বলে আপনি মনে করেন? সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে, কিংবা যদি আমাদের ভালো কিছু থাকে এটাও একটু অ্যাড্রেস করুন। না, ডেফিনেটলি আমি সবসময় বলি যে পজিটিভ নেগেটিভ তো সবখানেই থাকে, কারণ এখনো আমরা গণতন্ত্রের যাত্রাটিকে, পৃথিবীব্যাপী গণতন্ত্রের যাত্রা কিন্তু স্থিতিশীল নয়। হ্যাঁ, অনেক রকমের আমরা তো দেখেছি একটা রাষ্ট্র তৈরিতে কোথাও কোথাও রাজতন্ত্র আছে, কোথাও কোথাও সমাজতন্ত্র আছে, কোথাও কোথাও গণতন্ত্র আছে, এবং সবচেয়ে কাছাকাছি জায়গায় গণতন্ত্রটাকেই অধিকাংশ দেশ অ্যাডপ্ট করা হয়েছে। ইউকেতে যেটা আমি মনে করি, এবং বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ তো অপেক্ষাকৃত নবীন রাষ্ট্র, সেদিক থেকে ইউকে অনেক পুরনো একটি রাষ্ট্র, এবং আসলে তুলনাটা লাইক ফর লাইক হওয়া উচিত। তারপরেও আমি যেটা বলবো, আমাদের সবচেয়ে বড় শক্তি, বাংলাদেশের যে শক্তি, সেটি হচ্ছে আমাদের সমাজের সহনশীলতা, আমাদের মানুষের আন্তরিকতা। সেটিকে আসলে অনেকে দুর্বলতাও ভাবে অনেক সময়, যে এটি হতে পারে যে পেনেট্রেশনের জায়গা তৈরি হয়। আমরা যেটা বলি যে এখন যে অনেকেই বলছেন যে এক ধরনের মব সংস্কৃতি তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু মানুষের আবেগ থেকে আসছে, কিন্তু সেটির এক ধরনের নেতৃত্ব দরকার হয়, স্থিতিশীল নেতৃত্ব। তো সিস্টেমটা কাজ করা খুব জরুরি। আমার কাছে মনে হয় যে এখনো আমরা অনেক ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক চর্চা করি বাংলাদেশে, যেটি আসলে হওয়া উচিত কাঠামো কেন্দ্রিক অথবা রাষ্ট্রকেন্দ্রিক। সো স্টেট অ্যান্ড স্টেটম্যানশিপ, পলিসি মেকিং শুড বি সেপারেটেড ফ্রম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে আসলে পলিসি মেকিং হয় না। সো অ্যাক্টিভিজমের জায়গা, এগুলো আলাদা করা উচিত। আমাদের যেমন পার্টিতে পার্টির চেয়ার সবসময় আলাদা, যিনি প্রধানমন্ত্রী হন তিনি পার্টির চেয়ার থাকতে পারেন না, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে। তারপরে যেমন ধরুন যিনি প্রধানমন্ত্রী
তিনি আবার লিডার অফ দ্য হাউস না, লিডার অফ দ্য হাউস আবার আরেকজন অন্যভাবে রাখেন, ওই গ্রুপটার একজন আলাদা চেয়ার থাকে। আমি আসলে একটা জায়গায় কিউরিয়াস, এই যে আপনারা এত সুন্দর চেক এন্ড ব্যালেন্স করবার চেষ্টা করছেন, নাইস প্র্যাকটিসের মধ্যে আছেন, পরমত সহিষ্ণুতার কথাটা আপনি বললেন যে কিন্তু ডিফারেন্ট কালচারের মানুষ এখানে এসে যুক্ত হয়। স্বচ্ছতার ব্যাপারে আমরা বিগত সময়ে রাজনীতিবিদদের স্বচ্ছতা নিয়ে একটা বিশাল প্রশ্ন কিন্তু দেখেছি, এবং সদ্যই কিন্তু অনেক কিছু সামনে এসছে, ক্যাটস ডিড কেম আউট অফ দ্য স্যাক, এমন একটা পরিস্থিতি। ঠিক আপনি যে জায়গাটায় রাজনীতি চর্চা করেন সেখানেই স্বচ্ছতাটা কতখানি নিশ্চিত হয়? অসম্ভব রকম হয়। যেমন ধরুন আমার যে কোনো এক্সপেন্স আমাকে ডিক্লেয়ার করতে হয়, সেটা আমি ইলেকশন যখন করতে যাব তার আগে আমাকে ডিক্লেয়ার করতে হয়, এটা কম্পালসরি। কারণ আমার সব রেকর্ড হচ্ছে পাবলিক, যে কেউ যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। একটা নির্দিষ্ট ব্যয়ের সীমারেখা আছে আমাদের। আমি যদি 50 পাউন্ডের বেশি ব্যয় করি আমাকে সেটা খাতা কলমে তাদেরকে দিতে হয়, বলতে হয়। আমি কোনো গিফটস নিতে পারি না, আই ক্যানট ডু দ্যাট। আমার কোনো মোটা দাগে বলে দেই, গিফট নেওয়ার সুযোগ নেই একটা পয়েন্ট, এবং ব্যয়ের বিষয়টা একটা স্পষ্ট। এবং মনে আছে যে ঋষি সুনাকের ওয়াইফ যখন 35 পাউন্ডের কফি মগে মানে সাংবাদিকদেরকে কফি দিয়েছিল, সেইটা নিয়ে তারা প্রশ্ন করেছে যে এত এক্সপেন্সিভ কফি মগ কিভাবে সে অ্যাফোর্ড করবে। আমি জানি না আসলে ঠিক কবে সেই গণতন্ত্রে যে আমরা পৌঁছতে পারবো যেখানে এভাবে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তির মানে ফয়সালা দিকে প্রশ্ন করা যায়, এটা একটা বিশাল বড় কিন্তু প্রশ্ন। তবে হ্যাঁ, দুটো আমার টেক হোম ছিল সামা, যেটা বলছিলেন, এক হচ্ছে আমি গিফট নিতে পারবো না, দ্বিতীয় হচ্ছে আমার আয় ব্যয়ের নির্দিষ্ট সীমা, এটা স্পষ্টতভাবে এই দুটো কেন আলাপে আনলাম নিশ্চয়ই আপনারা নিজের মতো করে বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করতে পারবেন। তবে সেই আলোচনায় যেতে চাই না। আপনার সাথে কথা ছিল রাজনীতিকে এখন সাইডে রাখি। প্রথমে জানতে চাই, আমাদের দেশে প্রচুর স্টুডেন্টরা কিন্তু বিদেশে এখন যাচ্ছে, কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু একটা ড্রাস্টিক আমরা শুনেছি যে চেঞ্জেস আসলে সেখানে হয়েছে। কি কি বিষয়ে চেঞ্জ হয়েছে? যতটা আসলে মিডিয়াতে আসে ততটাই কি স্ক্যারি, নাকি অতটা স্ক্যারি না? আমি জানি না কতটা ভীতিকর ভাবে বা স্ক্যারি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। যদিও আমার এরিয়া হচ্ছে লোকাল গভর্নমেন্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ম্যান্ডেট, সেটা আমরা কভার করি না, কিন্তু তা সত্ত্বেও আমি ওভারআর্চিং একটা ধারণা দিতে পারি আপনাদেরকে। সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এক ধরনের কনজারভেটিজম চলছে ইন টার্মস অফ মাইগ্রেশন। হ্যাঁ, আমরা অনেক দিন ধরেই মাইগ্রেশন নিয়ে এক ধরনের স্ট্রাগল করছি আমাদের জায়গাগুলো থেকে। কারণ যে ধরনের কল্যাণমূলক রাষ্ট্র যেগুলো, বিশেষ করে ইউকে তো একটি কল্যাণমূলক রাষ্ট্র, যে বা যারাই আসেন তাদের থাকা খাওয়া, হেলথ, শিক্ষা, এসব কিছুর দায়িত্ব আমাদের নিতে হয়। সো এইটা এক ধরনের দূরদর্শী চিন্তা থেকে আসে যে পোটেনশিয়াল যারা আসছেন তারা থেকে যাওয়ার জন্য আসছেন কিনা। কারণ অনেক দেখা গেছে যে অনেক ম্যানিপুলেশন হয়। অনেকে মনে করেন মাস্টার্সের জন্য যায়, তাদের তো ডিক্লেয়ার দিয়ে যাওয়া হয় যে আমরা স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, পড়াশোনা করে আমরা ফেরত আসবো, এটা কিন্তু দ্যাট ইজ দ্য এগ্রিমেন্ট। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে তারা চিন্তা করেন আমরা এখন এসছি, আই ওয়ান্ট টু স্টে। এইটা কিন্তু একটা ডিফারেন্ট প্রসেস। এটা অনেকে বুঝতে পারেন না, তাদেরকে অনেকে হয়তো ভুলভাবে ব্যাখ্যা করেন অথবা আশা দিতে পছন্দ করেন তো অনেকেই, যে আপনারা আসেন একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আসলে এভাবে হয় না কাজগুলো। তো অনেক দিন থেকে ইউকে গভর্নমেন্ট এটা বোঝানোর চেষ্টা করছে যে রুটগুলো কিন্তু ডিফারেন্ট, খুব স্পেসিফাইড। এই সেপারেশনগুলো যখন থাকে না তখন সমস্যাটা হয়, এবং এটা হয়ে এসছে বলেই এখন তারা একটু কনজারভেটিজমের দিকে যাচ্ছে, যেটা লেবার গভর্নমেন্টের আনপ্রেসিডেন্টেড। ইউজুয়ালি তারা কনজারভেটিভ না, হ্যাঁ, অনেক রিল্যাক্স থাকে। কিন্তু এখন যেটা হয়েছে, আমরা তো দীর্ঘ সময় টোরি গভর্নমেন্ট পেয়েছি, অর্থাৎ কনজারভেটিভ গভর্নমেন্ট পেয়েছি। তারা দীর্ঘদিন যে কন্ট্রোলগুলো করেছে, নতুন কোনো প্রভিশন তৈরি করেনি। যদি তারা থাকে, তাদের জন্য হাউজিং হয়নি, হেলথের NHS যেটা আমরা ন্যাশনাল হেলথ সার্ভিস বলি, এগুলি সব যাদের দরকার হয় তাদেরকে, যেহেতু চাকরির ক্ষেত্রে এক ধরনের অসুবিধা আছে, স্কলারশিপস বন্ধ করে দিয়েছে। সো এই চাপগুলো গভর্নমেন্টের এখন ট্যাকল করতে হচ্ছে। উই হ্যাভ গট আ 2.2 বিলিয়ন ব্ল্যাক হোল। সো 2.2 বিলিয়ন ব্ল্যাক হোলের জন্য আমাদেরকে নিজেদের মানুষদের কথা এখন চিন্তা করছে যে উই আর ডুইং ইনওয়ার্ড থিঙ্কিং রাদার দ্যান আউটওয়ার্ড। সো a part of that, migration and immigration system has become an issue. এটা একটা ভোটের রাজনীতিও বলতে পারেন, কারণ আমরা ক্যালে থেকে দেখছি অনেকে আসছেন, কারণ যুদ্ধ চলছে, যুদ্ধ চললে তো মানুষ যুদ্ধ থেকে মাইগ্রেট করেনি, এবং তারা সব ধরনের পলিসি নেন। তারা স্টুডেন্ট হয়ে আসেন, রেফিউজি হয়ে আসেন, বিভিন্নভাবে আসেন, অ্যাসাইলাম সিকার হয়ে আসেন। তো এটা আসলে অনেকটাই তৈরি করা হচ্ছে এক ধরনের ক্যাপিং এর জন্য। বাট আমার অনেক আশা যে once we get on top of things, it will then change again. Okay. এটা টেম্পোরারি। চমৎকার। এই সৈয়দা সাইমার এই পজিটিভ জিনিসটা আমার খুবই পছন্দ। একটু প্রবাসী বাঙালি যারা আছেন তাদের কথা একটু জানতে চাই। থার্ড জেনারেশন ইউকেতে এই মুহূর্তে আছেন, বাংলাদেশের ফোর্থ জেনারেশন আছেন এই মুহূর্তে। সেক্ষেত্রে একটা রেভলিউশনও তারা ইউকেতে বসে দেখেছে, একটা
গণ আন্দোলন দেখেছে তারা, গণ অভ্যুত্থান সেখানে বসে দেখেছে, সংস্কৃতির একটা বিশাল চর্চার সুযোগও সেখানে রয়েছে। সবকিছুর মিশেল কেমন দেখেন আপনি? তারা কতটা কানেক্ট করতে পারে দেশের সাথে যারা থার্ড Fourth বা ফোর্থ generation. জেনারেশন আছেন? থার্ড ফোর্থ জেনারেশন যারা আছেন তাদের থেকে শুরু করি, একটু ব্যাকওয়ার্ডস যাই। হ্যাঁ, আমি যেমন আমাদের পরিবারের দিক থেকে আই এম দ্য ফার্স্ট জেনারেশন ইন দ্য সেন্স যে আই এম দ্য ফার্স্ট পার্সন টু সেটেল, বাকিরা সবাই গেছেন, ফেরত গেছেন, এরকম করেছেন। তো যারা ফোর্থ জেনারেশন তারা কিন্তু তাদের নিজেদেরকে ব্রিটিশ হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিকজ তারা তো মেইন স্ট্রিম। কিন্তু তাদের মধ্যে এক ধরনের আইডেন্টিটি, কালচারাল আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিংনেস তৈরি হয়েছে। তারা মনে করেন যে তারা এখন বাংলা শেখার ব্যাপারে আগ্রহী হচ্ছেন, তারা বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহী হচ্ছেন। তাদের কাছে মনে হয়েছে যে এখানে আসলে এখানকার মানুষের সাথে এক ধরনের সংযোগ তৈরি হচ্ছে, কারণ উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু গেট আউট অফ অ্যান আইল্যান্ড। ইউকে তো একটা আইল্যান্ড, উই আর ট্রাইং টু ডু দ্যাট। আপনারা দেখছেন হামজা এসেছে, হামজাকে আমি খুব ভালোভাবে চিনি এবং হি ইজ সাচ আ সুইট পারসন। ও সব যে এসে ও চেষ্টা করেছে, এর আগেও চেষ্টা করেছে, কিন্তু এই যে এই ধরনের আশাটা, এইটা আমাদের অনেক আশার, মানে এই আশাটা হচ্ছে অনেক হোপ দিচ্ছে যে বাংলাদেশে আসলে উই আর ওয়েলকাম। কারণ অনেকে তো আসলে চেনে না, বাবা মারা হয়তো তাদেরকে ওইভাবে পুরো দেশের সাথে পরিচয় করতে পারেননি। তো এই কারণে অনেকে শখ করে বাংলা ভাষাটা শিখছেন, অনেকে বাংলা গান শুনছেন, অনেকে বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। যেটা বললেন যে আপরাইজিংয়ের কথা, এইটা আসলে ওইখানে আমাদের মধ্যে খুব আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা অনেক সংশয়ের মধ্যে দিয়ে গেছি। আমরা যারা লোকাল গভর্নমেন্ট, আমাদের এক ধরনের সার্জারি করতে হয়, আমরা সোশ্যাল সার্জারি করি, উইকলি আমাদের বসতে হয়, এলাকায় প্রেসক্রাইব করতে হয়, আপনার কি সমস্যা বলেন, সমাধানের পথ দিতে হয়, এটা আমাদের সপ্তাহে বসার নিয়ম। সেই সার্জারিতে আমরা দেখেছি মানুষ আসছেন, তারা বলছেন তারা তাদের পরিবার নিয়ে শঙ্কিত, তারা দেশ নিয়ে শঙ্কিত, কি হবে। এই ছিল একটা মূল প্রশ্ন যে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তো এই ধরনের নিশ্চয়তা তারা খোঁজেন এবং যদি নিশ্চয়তার ওই পরিবেশটি তৈরি হয়, তারা উন্মুখ আছেন দেশে আসার জন্য, কাজ করার জন্য, সেই সংযোগটি করার জন্য। এটা খুবই আসলে পজিটিভ একটা বিষয়, কিন্তু যে মানে আসলে এখন তারা ফেরত আসতে চাচ্ছেন, যে আসলে কখনো বাংলাদেশে ছিলেনই না, তারা আসলে বাংলাদেশকে জানতে চায়। এবং এইটা কিন্তু আসলে একটা গ্লোবাল ফেনোমেনার মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই কিন্তু এখন তার রুটটাকে নিয়ে অনেক বেশি অ্যাওয়্যার, বিকজ গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা সবাই ইকুয়াল, তখনই আমরা স্ট্যান্ড আউট করতে চাই। That's a very very interesting mindset youth-এর। হ্যাঁ, they don't want to blend in anymore. না, ওরা they although তাদের স্কিন কালার ডিফারেন্ট, বাট দে আর ভেরি মাচ ব্রিটিশ, অফ কোর্স। এবং ওই যে জোর করে অনেকেই বলার চেষ্টা করে তোমরা তো ব্রিটিশ বাংলাদেশি, তোমরা বাঙালি। একটা জিনিস বুঝতে হবে, তাদেরকে শিখতে হবে, তারপরে না তারা বিলঙ্গিংনেসটা ক্রিয়েট, কানেকশনটা ফিল করবে। ওই কানেকশনটা কিন্তু দুইটা, মিথস্ক্রিয়াটা খুবই জরুরি। আমরা যেটা দেখি যে বাংলাদেশ থেকেও আসলে একটু রিচ আউট করার প্রয়োজন আছে, যেটা অনেক বছর হয়নি, এবং তাদেরকে ডাকা, তাদেরকে তুলে ধরা, তাদের কাজের জায়গাগুলোর সাথে আমরা অন্যান্য বর্ণের মানুষদেরকে যেভাবে ওয়েলকাম করছি, যে ভালো হেলথ প্রফেশনালস আছেন, ভালো ডক্টররা আছেন, তারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকবার এসে এসে তাদের জায়গা থেকে কাজগুলো করেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে এক ধরনের বা ওয়েলকাম করা, যে এই যে এরিয়া তৈরি করা আছে, তোমরা সবাই আসো, তারা সবাই আসবেন নিশ্চয়ই। সেদা সাইমা, আমরা সেই অপেক্ষায় থাকলাম। আমরাও চাই এরকম মেধাবীরা বাংলাদেশে আসুক, যারা বাংলাদেশকে ভিন্ন মাত্রায় ব্র্যান্ডিং দিতে পারবে এবং ভিন্ন মাত্রায় পৌঁছে দিতে পারবে। আপনার জন্য শুভকামনা এবং আপনার মাধ্যমে বাংলাদেশে যে ইতিবাচক ব্র্যান্ডিং হচ্ছে এটার জন্য কৃতজ্ঞতা। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এবং এই আড্ডাটা আমি খুব এনজয় করলাম। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে ইতি টানছে। এরকম চমৎকার বাংলাদেশি বাঙালি যারাই রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, যারা নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন, তাদের যে কোনো জায়গায় দেখা হলে আমাদের পক্ষ হয়ে নিজের জন্য একটা ধন্যবাদ জানিয়ে দিবেন। ঠিক এভাবেই আমরা এগিয়ে যেতে চাই পরমত সহিষ্ণুতার মধ্য দিয়ে এবং প্রত্যেককে জায়গা করে দিয়ে। আজ এখানে ইতি টানছি। ভালো থাকবেন সবাই। আজকে সকালে আপনাদের ভালো যাক। শুভ সকাল। শুভ সকাল।